এই দুর্নীতি কোনো বিচ্ছিন্ন দুর্নীতি নয়, এই চুরি কোনো ব্যক্তিগত মানুষের চুরি নয়, এই বিচ্যুতি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মীর বিচ্ছিন্ন কোনো লুট নয়। এটা একটা সংগঠিত দুর্নীতি, এটা সংগঠিত অপরাধ, অর্গানাইজড ক্রাইম, মানুষের জীবন জীবিকা লুট, খোলা বাজারে চাকরি বিক্রি, জীবনের প্রতি পদক্ষেপকে মোটা দামে কিনে নেওয়া, অসহায় মানুষের উপরে নিজেদের দখলদারি চাপিয়ে দেবার যে রাজনীতি চলেছে নবান্ন থেকে, সেই সেন্ট্রালাইজড ডেমোক্রেসি, সেন্ট্রালাইজড লুট, আজকে তার বিরুদ্ধে আমাদের 13ই সেপ্টেম্বরের অভিযান। দুপুর 1টার সময় জমায়েত, 3টে মিছিল, একটি কলেজ স্কোয়ার থেকে, একটি সাঁতরাগাছি থেকে এবং অন্যটি হাওড়া ময়দান থেকে। দুপুর 1টার মধ্যে আমাদের এখানে জমায়েত সম্পূর্ণ হবে। কলেজ স্কোয়ার থেকে নেতৃত্ব দেবেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি সাংসদ শ্রী দিলীপ ঘোষ। মূল মিছিলের নেতৃত্ব দেবেন হাওড়া ময়দান থেকে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সাঁতরাগাছির মিছিলের নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। এই 3টে মিছিল একত্রিত হয়ে নবান্নের দিকে এগোবে। এর অর্থ এই নয় যে শুধুমাত্র একদিনের মিছিল। আমরা 13 তারিখে এই প্রোগ্রাম শুরু করছি ধারাবাহিকভাবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, লুঠের বিরুদ্ধে এবং চোরেদের চিহ্নিত করার জন্য। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম জারি থাকবে। আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্ভাগ্য, একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের অন্যতম আইকন যিনি, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করছেন। অন্যদিকে আমরা আরেক বীর সিংহ, আরেক নতুন নেতাজির সংবাদ পাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইনডোর স্টেডিয়ামে অনুব্রত মণ্ডল। তাহলে কি বঙ্গবাসী এরপর থেকে বাড়িতে বাড়িতে একজন করে অনুব্রত মণ্ডল তৈরি হবে? আগামী প্রজন্মের শিশুদের কাছে অনুব্রত মণ্ডলই হবে রোল মডেল। আজকে কোথায় পৌঁছে গেছে পশ্চিমবঙ্গ? আজকে এ নিয়ে আমার মনে হয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে চিন্তা ভাবনা করতে হবে। সারা পশ্চিমবঙ্গে যখন মানুষ সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শুনতেন, মানুষের ঘুম ভাঙত বিভিন্ন প্রভাতী সঙ্গীতে, আজকে সকাল মানুষের শুরু হচ্ছে কয়লা, গরু এবং বিভিন্ন ধরনের চুরি, কার কটা প্লট, প্রতিনিয়ত কার বাড়ি থেকে কত টাকা কিংবা কত সম্পত্তির বা লুকিয়ে রাখা কত ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র উদ্ধার হচ্ছে। আজকে আমাদের লড়াই রাজনৈতিক লড়াই। আদালতের নির্দেশে, আদালতের নজরদারিতে তদন্ত চলেছে, ইডি সিবিআই তদন্ত করছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জিরো টলারেন্সের কথা বলেছেন। তিনি বলেছেন সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করতে এই সরকার বদ্ধপরিকর। নরেন্দ্র মোদীর এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে হয়তো কিছু বিরোধী রাজনৈতিক দলের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যে সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন সময় দিল্লিতে গিয়ে অন্যান্য প্রদেশে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন, তারা বলেন যে ইডি সিবিআইকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত করে ব্যবহার করা হচ্ছে, তারা আবার আজকে নতুন নাটক তৈরি করেছেন পশ্চিমবঙ্গে গিয়ে সিজিও কমপ্লেক্সে মিছিল। এই সিজিও কমপ্লেক্সে মিছিলের অর্থ কি? কাদের উপরে চাপ বৃদ্ধি? ইডি সিবিআই এর তদন্তের গতি বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক লড়াইটা কোনো তদন্তের লড়াই নয়, রাজনৈতিক লড়াই লড়তে হবে মাঠে। দীর্ঘদিন ধরে সিপিআইএম পশ্চিমবঙ্গের তাদের দোর্দণ্ড প্রথা কৃষক সভা একবারের জন্য কৃষকদের পাশে দাঁড়াতে পারেনি। যখন পশ্চিমবঙ্গের কৃষকরা ডিস্ট্রেস সেলিং করছে, যখন আলু চাষি আত্মহত্যা করছে, যখন উৎপাদিত ফসলকে বাজারে পৌঁছে দেবার সময় বিভিন্ন সময় আজকে মোড়ে মোড়ে তৃণমূল ট্যাক্স দিতে হচ্ছে, সেদিন কিন্তু কোনো কৃষক সভাকে পশ্চিমবঙ্গের গ্রাম জুড়ে কোথাও আন্দোলন করতে দেখা যায়নি। যখন ছাত্র ভর্তির জন্য মোটা অঙ্কের টাকা অনার্স দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস টাকা উঠাচ্ছে, এসএফআইকে সংঘবদ্ধভাবে কোনো জায়গায় গণপ্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়নি।
দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম 34 বছরের দীর্ঘ শাসনের পর যখন যাদের মূল ভিত্তি শ্রমিকের স্বার্থ রক্ষা করা, প্রান্তিক কৃষকের জন্য লড়াই করা, পশ্চিমবঙ্গের একটার পর একটা কারখানার জমি বন্ধ করে যখন সরাসরি হস্তান্তর হয়ে যাচ্ছে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির হাতে, আজকে সেখানে দাঁড়িয়ে শ্রমিকদের নিয়ে শ্রমিকদের ওপরে নীতি বিবর্জিত চুক্তিগুলোকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কোনো সিআইটিইউ এর আন্দোলন পশ্চিমবঙ্গের মানুষ গত 11 বছরে দেখতে পায়নি। তাই আজ মানুষ জনমনে এই দুর্নীতির বিরুদ্ধে যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে, মানুষ যখন সংঘবদ্ধভাবে একটু সাহস সঞ্চার করে আজকে গ্রামগঞ্জে রুখে দাঁড়াচ্ছেন এই দখলদারির বিরুদ্ধে, এই লুটের বিরুদ্ধে, এই চুরির বিরুদ্ধে, তখন একদিকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে বীর পুজোর জন্য আহ্বান জানাচ্ছেন তার কর্মীদের, আবার অন্যদিকে আমাদের এখানে সিপিআইএম মূল দৃষ্টিকে মানুষের থেকে দূরে ঘোরানোর জন্য একটা নতুন নাটক মঞ্চস্থ করলেন যে তদন্তের গতি বৃদ্ধি করতে হবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ সিপিআইএম এর 34 বছরের শাসন দেখেছে, মানুষ তাদের গ্রহণ করেছে, তাদের পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করেছে, এবং তারপরে আজকে তৃণমূল কংগ্রেসকে যে রূপে মানুষ দেখছে, নতুন করে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষকে আর বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমাদের এই লড়াই বিভিন্ন জায়গায় চলেছে। গত 3 দিনের মধ্যে বিজেপির বিভিন্ন সভায় আক্রমণ করা হয়েছে। বিরোধী দলনেতা যার মর্যাদা মুখ্যমন্ত্রীর ঠিক পরেই সংসদীয় গণতন্ত্রে, আজকে তিনিও অবাধ শান্তিপূর্ণভাবে নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করবার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে যেতে পারছেন না। যেখানেই তার সভা হচ্ছে সেখানেই আক্রমণ চলছে। রাজ্য সভাপতি সভা করবেন, রাজ্য সভাপতির মিছিল হবে, আগে থেকে সেখানে ব্যানার ফেস্টুন ছেড়া চলছে। যদিও এখন অনেকটাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা হতোদ্যম হয়ে পড়েছেন, আর তাদের পুনরুজ্জীবিত করবার জন্যই কেউ পিঠের চামড়া তুলে নেবার কথা বলছে, কেউ হাত ভেঙে গুঁড়িয়ে দেবার কথা বলছে, যে ভাষাগুলো রাজনীতির ভাষা নয়। মুখ্যমন্ত্রীও যে বক্তব্য কালকে রেখেছেন, আমার মনে হয় স্বাধীন ভারতের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রীর কাছে থেকে এ ধরনের বক্তব্য মানুষ শুনেছে কিনা আমার জানা নেই। যারা একসময় লালু প্রসাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন, যারা একসময় এনডিএর শরিক ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে নিজের মেরুদণ্ডকে সোজা রেখে যিনি লালু প্রসাদ যাদবকে জেল পর্যন্ত পৌঁছে দিতে পেরেছিলেন, সেই উপেন বিশ্বাস, সারা দেশ জুড়ে তার একটা হিরো ওয়ার্কশিপ শুরু হয়ে গেল। তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লালুর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে সেই উপেন বিশ্বাসকে দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করালো তৃণমূল কংগ্রেস, তাকে মন্ত্রী করালো। আর দুর্ভাগ্যবশত আজকে সেই লালু প্রসাদের বাড়িতে বা লালু প্রসাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা নিয়ে আজকে এখানে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করছে, এবং একই সঙ্গে সিপিআইএম যারা আজকে পৌঁছেছে মানে সিজিও কমপ্লেক্সে, তারাও একই কথা বলছে যে দেশ জুড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অপব্যবহার করে চলেছে বিজেপি, অপব্যবহার করে চলেছে প্রধানমন্ত্রী। আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নেবেন। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, তারাই অভিভাবক, তারাই সিদ্ধান্ত নেবেন কোন পথে যাবে পশ্চিমবঙ্গ। ধন্যবাদ। তাড়াতাড়ি। মুখ্যমন্ত্রী বলেছেন যে নিজের লেটার হেডে চাকরির সুপারিশ করবেন না। গতকাল মন্ত্রী বিধায়কদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বিষয়টা কি এরকম যে প্রমাণ চুরি করুন কিন্তু প্রমাণ রাখবেন না? না, এটা তো পরিষ্কার। পার্থ চট্টোপাধ্যায় আগেই তার তরফ থেকে শোনা গিয়েছিল যে বহু লেটার হেডে বহু সুপারিশ এসেছে। তো এটা জানেন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নিয়োগই হয়েছে তৃণমূলের হস্তক্ষেপে। যে বনসহায়কের চাকরি দেওয়া নিয়ে দুর্নীতির তদন্ত করবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই বনসহায়কের তালিকা কোন বাড়িতে তৈরি হয়েছিল, কোথায় তৈরি হয়েছিল, কারা পৌঁছে দিয়েছিল সেই তালিকা সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে। তারপরে পৃথিবীর সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে 10 লক্ষ আবেদনকারীর কে মাত্র 37 দিনের ওয়ার্কিং ডেজে তাদের ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেল। 10 লক্ষ মানুষের নিয়ে তার মধ্যে থেকে 2000 জনের চাকরি হলো। তো এইভাবেই তো চাকরি হচ্ছে তৃণমূল কংগ্রেসে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যে চিরায়ত কথার আর কি প্রতিধ্বনি করেছেন, মানে সব যে শতংবদ মালিক হো,
যে যা কিছু করবে কানে কানে ফিস করে করবে, সমস্ত কাজ হয়ে যাবে, লিখতে যাবে না, প্রমাণ রাখবে না। চারিদিকে ইডি সিবিআই ঘুরছে, তদন্তে কাগজও উঠে আসছে, আবার কিছু কিছু কাগজ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউসকে কাগজ পৌঁছে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে খবর আছে, সেজন্যই তিনি সচেতনভাবে কথাটি বলেছেন। অতীতে নবান্ন অভিযান মানে যুব মোর্চার নবান্ন অভিযান আমরা দেখেছি। তাড়াতাড়ি এবারে যে নবান্ন অভিযানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে একটা অন্য ধরনের দেখা যাচ্ছে, যে তিনটে মিছিলে একটাতে সুকান্ত মজুমদার, একটাতে দিলীপ ঘোষ, একটাতে শুভেন্দু অধিকারী। এটা কি কোনো আলাদাভাবে মানে এই তিনজনকে একটা মানে আলাদা করে তাদেরকে সামনে আনা বা তিনজনকে রেখে? অতীতে আপনি যে নবান্ন অভিযানগুলো দেখেছিলেন তখনও একইভাবে নবান্ন অভিযান হয়েছে, কিন্তু অতীতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কাছে রাজ্যের কোনো বিরোধী দলনেতা ছিল না। অতীতেও 3 দিক দিয়ে মিছিল গেছে, অতীতেও যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটা একটু বৃহত্তর আকারে হবে। পার্টি বড় হচ্ছে, তৃণমূলের দুর্নীতি বাড়ছে, মানুষের ক্ষোভ বাড়ছে, মানুষের অংশগ্রহণ বাড়ছে, তো স্বাভাবিকভাবেই হবে। তবে পার্টি কিভাবে আন্দোলনটা করবে এটা পার্টি ঠিক করবে, এই বিষয়ে বিস্তারিত আমি বলতে পারবো না। নিশ্চয়ই পার্টি তো করবে, পার্টি যে করছে সেই আন্দোলনের অভিমুখটাকে যেভাবে সামনে আনা হচ্ছে, হ্যাঁ, সেইটা পার্টি অন্য স্বতন্ত্র মনে হচ্ছে যে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী তিনটে মিছিল, আরো অনেকে থাকবেন, সকলের নাম বলো যে সবাই আমাদের সাংসদ, বিধায়ক, বিজেপির নেতারা এই 3টে মিছিলেই অংশগ্রহণ করবেন। জেলার সভাপতিরা অংশগ্রহণ করবেন, সাংসদরা করবেন, বিধায়করা করবেন, পার্টির রাজ্যের যারা পদাধিকারী আছে তারা করবেন, সবাই করবেন, সর্বাত্মকভাবে করবেন। আর কিভাবে করবেন, কেন 3টে মিছিল, এটা পার্টির সিদ্ধান্ত। আন্দোলন নিয়ে তো, রূপরেখা নিয়ে তো আলোচনা হয় না, প্রশ্নোত্তর হয় না। আর সবাই বলছে মানে বিজেপিও বলেছে, এখন বামরাও বলছে চোর ধরো জেল ভরো, জেল ভরো। আসলে জেলে কে কাকে ভরবে? তৃণমূলও তো একই কথা বলছে, চোর ধরো জেল। বামেরা বলছে, বিজেপি বলছে, এর অর্থ কি? মানুষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চাইছে যে চোর ধরো জেলে ভরো, সেজন্য পরিস্থিতির বাধ্যবাধকতায় এই স্লোগানটাকে তুলে আনা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে কি চাইছেন? মানুষ চাইছে চোরেদের ধরতে। যার বাড়ির ছেলের জীবনের 7টা বছর চুরি হয়ে গেছে, মানুষ সেই চোরটাকে ধরতে চায়। যার প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা পেয়েছে তার অর্ধেকটা স্থানীয় পঞ্চায়েতের কেউ হড়প করে নিয়েছে, মানুষ তাকে ধরতে চায়। মানুষ নিজের বাড়ি, নিজের জমি বিক্রি করবার অধিকার, যে তার একান্তই নিজের, এই অধিকারটা যে কেড়ে নিয়ে সেখান থেকে টাকা রোজগার করেছে, তাদের ধরতে চায়। কলকাতা কর্পোরেশন তো কার্যত বন্ধ হয়ে গেছে। কলকাতা কর্পোরেশনের বর্তমান পরিস্থিতি কি? এখন পর্যন্ত শুধুমাত্র শিক্ষা বেরিয়েছে, এরপরে আরো আসছে তালিকায়। বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীরা আমাদের দপ্তরে এসে আমাদের স্পিড পোস্টে চিঠি পাঠাচ্ছেন। কেউ পঞ্চায়েত মন্ত্রক থেকে পাঠাচ্ছেন, কেউ মৎস্য দপ্তর থেকে পাঠাচ্ছেন যে এই ইরেগুলারিটিস আছে, এইভাবে চাকরি নিয়ে এখানে ছেলে খেলা চলেছে। 1 গাড়ি মাছ পৌঁছেছে, সেখানে 10 গাড়ির হিসাব দেওয়া হয়েছে। সেই যা কিছু তথ্য আজকে রাজ্য সরকারি কর্মচারীরা বাধ্য হয়ে তারা দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের বহু কর্মী নেতা, তৃণমূল কংগ্রেসের কোথায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তারা অভিযোগ নিয়ে আসছেন। আর সারা রাজ্য জুড়ে মানুষ চাইছে চোরেদের ধরতে। সেই জন্যই এই স্লোগানটা গ্রহণ করা যে স্লোগান এখানে অপ্রাসঙ্গিক। এখন তো বামেরাও এই একই সুরে সিরিয়াতে গেছে। বামেরা ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করেছে। বাজার গরম হয়ে আছে, মানুষের প্রবল ক্ষোভ তৈরি হয়েছে, তার মধ্যে একটু ওই বিজেপি তৃণমূলের মধ্যে গল্প তৈরি করে বামেরা নিজেরা প্রাসঙ্গিক হয়ে ওঠার একটা ব্যর্থ প্রচেষ্টা করছে। মানুষ 34 বছর বামেদের দেখেছে, মানুষ পরীক্ষা করেছে, মানুষ গ্রহণ করেছে এবং প্রত্যাখ্যান করে দিয়েছে। এই মুহূর্তে সংখ্যার বিচারে এবং রাজনীতির আঙ্গিকে সারা দেশ, সারা পৃথিবী, পশ্চিমবঙ্গে বামেরা একটি অপ্রাসঙ্গিক শক্তি। তৃণমূলও তো বলছে যে বামেরা চুরি করেছে, তাদেরকে ধরো, বা শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে ছিল তখন সেও চুরির সঙ্গে যুক্ত, তাকেও ধরো। তৃণমূলও একই সুরে গাইছে। ওই তো বললাম, এটা মানে চোর বাজারে চৌকিদারি শুরু হয়ে গেছে। বিধানসভাটাই পড়ে আছে, রাজনীতিটা নেই।
রাজনীতির মধ্যে থেকে রাজনীতিটা হারিয়ে গেছে। পলিটিক্স উইদাউট পলিটি, এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যারা বলছেন যে বামেদের আমলে কোনো কাগজ নেই, বামেরা চুরি করেছেন, আমরাও তো দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছি। আমরা বলেছিলাম তো কন্ট্রাক্টর রাজ, আমরা বামেদের বিরুদ্ধে বলেছিলাম যে সমস্ত প্রমোটারের হাতে কারখানা বন্ধ করে তার জমি তুলে দিচ্ছে, এই অভিযোগ আমাদেরও ছিল। কিন্তু মানুষ ক্ষমতায় এনেছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের দায়িত্ব হচ্ছে তাদের যে দুর্নীতি ছিল বামফ্রন্টের আমলে, সেই দুর্নীতির মধ্যে থেকে পর্দা সরিয়ে দেওয়া। তাদের গ্রেপ্তার করা উচিত ছিল, ব্যবস্থা নেওয়ার উচিত ছিল, কারণ সরকার তো বহমানতা, সরকার তো বিচ্ছিন্ন কিছু নয়। বামেদের কৃতকর্মের ফল তো তৃণমূল কংগ্রেস নিয়েছে, এইরকমই তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলছেন। তো সেই জন্য ধরার দায়িত্ব তাদের। একটার পর একটা কমিশন তৈরি করেছে। 21শে জুলাইয়ের এখনো সমস্যার সমাধান করতে পারেনি, যার পুরো দলটাই যার উপরে দাঁড়িয়ে আছে। সেই 21শে জুলাইয়ের জন্য কাকে গ্রেপ্তার করা হয়েছে? যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি হয়েছেন মন্ত্রী, পরে চলে গেছেন রাজ্যসভায়। যার ফাঁসি চেয়েছিলেন যে আইপিএস অফিসারের বারাসতে দাঁড়িয়ে গুলি চালানোর পরে, সেই রজপাল সিং হয়েছিলেন আবার বাম জমানার পরে, যাকে জ্যোতিবাবুর ছেলে বলে তৃণমূল কংগ্রেস বক্তৃতা করত, তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়েছেন। 2008 সাল থেকে যারা বামেদের সময় যারা হারমাত বলে চিহ্নিত করা হয়েছিল, যারা সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে থান কাপড় বিতরণ আর বাইক বাহিনী তৈরি করেছিল, বিভিন্ন গ্রামে গ্রামে দখলদারি, তারা 2008 থেকে 2010-11-র মধ্যেই তৃণমূল কংগ্রেসে সম্পৃক্ত হয়ে গেছে। আজকে বিমান বসু বলেছেন আরএসএস কন্ট্রোল করছে টিএমসি কে, আরএসএস কন্ট্রোল করছে টিএমসি কে। বিমান বসু বলেছেন উনি বিশ্রাম নিন। পুজোর অনুদান ভাদ্র মাস, এমনি পচা ব্যবসা, গরম, প্রবল হিউমিডিটি, উনি একটু বিশ্রাম নিন। বয়স্ক শ্রদ্ধেয় মানুষ, বিশ্রাম নিন। পুজোর অনুদান নিয়ে মামলা চলছে হাইকোর্টে, সেই মামলার এখনো কোনো রায় আসেনি। তার মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে 240 কোটি টাকা এই খাতে বরাদ্দ করা হয়েছে। আমরা বারবার বলেছি এই 240 কোটি টাকা দিয়ে অনেক কাজ করা যেত রাজ্যের, কিন্তু এই সরকারের মূল লক্ষ্যই হচ্ছে অনুদান। একটা অনুদান নির্ভর সমাজ, ডোল ডিস্ট্রিবিউশন পলিসি, এবং এই সরকার মেলা খেলা মৎসবে মত্ত আছে। সুতরাং এই সরকারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। একটা সরকারের কাজ দুর্গাপুজোর কমিটিকে টাকা দেওয়া নয়, একটা সরকারের কাজ ইমাম মুয়াজ্জিম ভাতা দেওয়া নয়। মানুষ আমাদের কাছে আসে, রাজনৈতিক দলের অফিসে আসে, কিসের কথা শুনতে আসে? তারা আসে তাদের ছোট ছোট কথা নিয়ে, তাদের টুকরো টুকরো জীবন যন্ত্রণা নিয়ে, কেউ হসপিটালে ভর্তি নিয়ে, কেউ স্কুল কলেজে জায়গা নিয়ে, কারোর অভাব অভিযোগ নিয়ে, কেউ চাকরি নিয়ে। কেউ আমাদের কাছে এসে দুর্গাস্তোত্র শুনতে চায় না, চণ্ডীপাঠও শুনতে চায় না। তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়েও কেউ কারবালা ময়দানের বিবরণ চায় না। আমরা রাজনীতি করি, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সেটা হচ্ছে মানে একটা বিভাজন এবং বিভিন্ন সময় মানুষের ধর্মীয় বা মানুষের বিভিন্ন উপাসনার আবেগকে কাজে লাগানোর রাজনীতি। একদিকে ওদিকে দাঁড়িয়ে বলবো যে সম্পূর্ণ 90% ওবিসির সুযোগ মুসলমানরা পাবে, একদিকে ইমাম মুয়াজ্জিম ভাতা চলবে, একদিকে মুসলিম পাড়ায় গিয়ে দাঁড়িয়ে সেখানে রাম মন্দির ভেঙে দেবো, গুড়িয়ে দেবো যারা স্লোগান দিচ্ছেন তাদের সঙ্গে দাঁড়িয়ে একই সুরে কথা বলবেন, আবার অন্যদিকে এসে এরকম অনুদান দেবেন। এই রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। কোনো সুস্থ স্বাভাবিক দেশে, কোনো জনকল্যাণকর রাষ্ট্রে এই রাজনীতি বর্জনীয়। স্বর্ণকমল সাহা সুপ্রিম কোর্টে একটি মামলা করেন। সেই মামলার ভিত্তিতে আজ সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় ছিল, অর্থাৎ 19 তৃণমূল নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির মামলা, তাদের স্টে অর্ডার দিয়েছে। তো কি হয়েছে? কে মামলা করেছে? বিজেপি মামলা করতে যায়নি। রাজনীতি মাঠে হয়, কোর্টে নয়। হ্যাঁ, পরিস্থিতির বাধ্যবাধকতায় অনেক সময় রাজনৈতিক দলকে আমাদেরও কোর্টে যেতে হয়, কিন্তু রাজনীতি হয় মাঠে। আমাদের সঙ্গে তৃণমূলের লড়াই রাজনৈতিক লড়াই। আমরা গণতান্ত্রিক পরিসরে রাজনীতির মধ্যে দিয়েই তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দেব। কোভিড পরবর্তীকালে নবান্নে স্যানিটাইজেশন করা হয় সপ্তাহে একদিন, সেটা হয় মঙ্গলবার নয় শুক্রবার, যে কোনো একটা দিন হয়। বেশিরভাগ সময় মঙ্গলবার হয়। সেখানে প্রথম সারির কোনো আমলাই আসেন না, মন্ত্রীরা তো আসেন না। মানে উল্লেখযোগ্যভাবে আপনাদের নবান্ন অভিযানে ভুল করেছে মঙ্গলবার। এই যেদিনকারে নবান্নে প্রথম সারির কোনো আমলা মন্ত্রী উপস্থিত থাকে না, সেই দিনটাকে নবান্ন অভিযানের দিন হিসাবে ব্যবসা করতে কি কোনো তাৎপর্য রয়েছে?
দেখুন, আমরা এটা দেখছি যে এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন বস্তিতে নর্দমার জল উপচে পড়ছে, পানীয় জলের ক্ষেত্রে লিকেজ, ডেঙ্গুর ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারেনি কলকাতা কর্পোরেশন। মানুষকে একটা আধুনিক নাগরিক জীবন উপহার দিতে এই সরকার, এই সরকারের বিভিন্ন সংস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ এবং কলকাতা শহর, যেটা আপনি বলছেন, যেখানে নবান্ন আছে বা হাওড়া আছে, তার অন্ধকার গলিতে কে কবে রূপচর্চা করতে বা কে কোন আমলা কবে নিজের জিম করার জন্য কোথায় যাচ্ছেন আর কোথায় যাবেন না, কতটা তিনি নিজেকে প্রোটেক্টেড রাখছেন, এটা আমাদের চর্চার বিষয় নয়। আমরা মনে করি নবান্নই হচ্ছে দুর্নীতির প্রথম এবং প্রধান কেন্দ্রস্থল। পশ্চিমবঙ্গের যত লুট সংগঠিত হয়েছে, যত দুর্নীতি হয়েছে, সেটা সেন্ট্রালাইজড একটা অর্গানাইজড ক্রাইম এবং সেটা জেনারেটেড হয়েছে ওই ভবন থেকে। সুতরাং আমরা প্রতীক হিসেবে নবান্নকে সামনে রেখে আন্দোলন করছি। আপনারা বলছেন দুর্নীতির বিরুদ্ধে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে 3টে মিছিলের মধ্যে একটা মিছিলের নেতৃত্বে আপনারা যাকে এনেছেন, নারদা কেসে সিবিআই এফআইআর নেম রয়েছে, তো এটা কিভাবে ভাবছেন, মানে কি অভিযোগ কারোর বিরুদ্ধে থাকতেই পারে, অভিযোগের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। কিছুদিন আগে বিরোধী দলনেতা বলেছেন, সামান্য কদিন আগেই, যে নারদাটা একটা কনস্পিরেসি ছিল এবং সেটাকে আবার সমর্থন করেছিলেন ববি হাকিম। সেই সমর্থনের পর তৃণমূলের পক্ষ থেকে ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট যে দলের বক্তব্য নয় সেটা বলে দেয়া হলো। ঠিক যেভাবে পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডলকে বললেন এক আধজন মানুষ ভুল করতে পারে, কিন্তু গতকাল যে সভা হয়েছে সেই সভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতা এবং বিভিন্ন নেতৃবৃন্দের বক্তৃতার মধ্যে কোনো জায়গায় মনে হয়নি যে ওই দলে কোনো অপরাধী আছে বা ওই দলে কেউ দুর্নীতি করেছে। একদিকে তারা বলছে যে এরা দুর্নীতিগ্রস্ত, কয়েকজনের দুর্নীতি নিয়ে গোটা দলকে দুর্নীতিগ্রস্ত বলা যায় না, গোটা দলকে চোর বলা যায় না। আবার একদিকে যাদের বিরুদ্ধে অভিযোগের তীর, তাদের বীর পুজো করবার ব্যবস্থা করে দিচ্ছেন। তো আমাদের বক্তব্য হচ্ছে, কারোর যদি মনে হয় এই তদন্ত পক্ষপাতদুষ্ট, তার জন্য আদালতের দরজা খোলা আছে। আজকে বামেদের সিজিও কমপ্লেক্স অভিযানে যেখানে বলা হয়েছে তদন্তের গতি বাড়ানোর কথা, আপনি যেটাকে বললেন যে মূল ফোকাসটা সরিয়ে দেওয়ার জন্য এই তদন্তের গতি বাড়ানোর কথা প্রথম শোনা গেছিল দিলীপ ঘোষের মুখে, তারপর শোনা গেছিল সুকান্ত মজুমদার। আমরা প্রথম থেকেই বলছি, আমরাও বলছি, আমরা বলা এবং বামেদের বলার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। আমরা বলছি দেশে তদন্ত চলছে। আপনি কি বলতে পারেন, কেউ কি জোর দিয়ে বলতে পারে যে আজকে যে ন্যাশনাল হেরাল্ডে যে তদন্ত হচ্ছে তার অভিযোগ কার? অভিযোগ তো বিজেপির ছিল না। মূল মামলা যখন শুরু হয় এবং অভিযোগ যখন শুরু হয়, দিল্লির একটি কোর্ট যখন রায় দেয়, সেই অভিযোগ ছিল প্রাক্তন কংগ্রেসীদের, যারা ওর শেয়ার হোল্ডার। তো অধিকাংশ ক্ষেত্রেই সমাজের মধ্যে থেকে সাধারণ মানুষ বা কোনো কোনো জায়গায় সেই দলের লোকেরাই অভিযোগ নিয়ে এসেছেন। তো সারা দেশ জুড়ে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স কারাপশনের ক্ষেত্রে উনি বলেছেন, সেই লড়াই চলেছে। সেখানে বহু জায়গায় কোর্ট মনিটরড এনকোয়ারি চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বামেরা বিরোধিতা করছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পলিটিক্যাল স্ট্যান্ড এবং বামেদের যে স্ট্যান্ড, তাদের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। এখন লালু প্রসাদ নীতিশের হাত ধরবেন কে, তা নিয়ে প্রতিযোগিতা চলেছে। তো এইটাই তো অবস্থান। আমরা বলছি, হয় আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করুন, দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই শুরু করতে চান তাহলে সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হোক। আমি শুধু পশ্চিমবঙ্গের সীমানাটা পেরিয়ে গেলেই, ঝাড়খণ্ডে ঢুকে পড়লেই আমার রাজনৈতিক অবস্থান বদলে যাবে, এটা তো হতে পারে না। সব জায়গাতেই তদন্ত চলছে। যদি কোনো জায়গায় মনে হয়, তার জন্য তো আদালত আছে। সুতরাং বামেদের আজকের এই তদন্তের গতিবৃদ্ধির দাবি, এটা একটা কার্যত হাস্যকর। আমরাও চাই তদন্তের গতিবৃদ্ধি, কিন্তু কে বলছে তদন্তের গতিবৃদ্ধি করার? কে বলছে? একদিকে এখানে তদন্তের গতিবৃদ্ধি করার বলছেন, আর দিল্লিতে গিয়ে তদন্তের গতিকে বন্ধ করে দিতে চাইছেন, তদন্তটাই বন্ধ করে দিতে চাইছেন। তো এটা তো দ্বিচারিতা। আজকে মঙ্গলকোটের মামলা থেকে বেকসুর খালাস হয়েছেন অনুব্রত মণ্ডল। উনি বলেছেন দিদি পাশে আছে, এটাই এনাফ। আমি চোর না ডাকাত, কে আমায় আটকাবে? ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। দিদি ওনার পাশে থাকবেন উনি জানেন, এবং পরিস্থিতির বাধ্যবাধকতাতেই দিদিকে ওনার পাশেই থাকতে হবে। কারণ অনুব্রত মণ্ডলই তৃণমূল এবং তৃণমূলই অনুব্রত মণ্ডল। যেভাবে সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস নির্বাচন করেছে, যেভাবে রাজনীতিকে পরিচালিত করে,
তার মুখ হচ্ছে অনুব্রত, কিন্তু পুরো বিষয়টার মধ্যে অনুব্রত একটা মুখোশ। অনুব্রতর পিছনে যত অনুপরমাণুরা চারিদিকে ঘুরছে পশ্চিমবঙ্গে, সবাইরই রূপটা এক। আর এদের বাদ দিয়ে দিলে তৃণমূল কংগ্রেস দলটা থাকবে না, তো সেই জন্য তার পাশেই থাকতে হবে। মঙ্গলবার মামলায় খালাস হওয়ার পরে বেকসুর খালাস। বেকসুর খালাস হওয়ার পরে আর একটা কথা না, বেকসুর খালাস হয়েছে আপনার অসুবিধে কোথায়? আপনি কি আশ্চর্য হয়েছেন বেকসুর খালাস হয়েছে বলে? পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছে, বেকসুর খালাস তো হবেই। ওই বেকসুর খালাস অনুব্রত মণ্ডল হবে বলেই অনুপম দত্তের স্ত্রী, তপন কান্দুর স্ত্রী, আনিস খানের বাবা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। ওই বেকসুর খালাস হবে বলেই আজকে এই যে দুটি শিশু মারা গেছে, শিশু বা একটু মানে কিশোর মারা গেছে, মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের পরিবারের লোকেরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। অনুব্রত মণ্ডল বলছেন মঙ্গল কোর্ট শুধু নয়, পরের সব মামলা থেকে এরকম বেকসুর খালাস পাবো। সমস্ত জিনিসের প্রতিক্রিয়া হয় না, মানুষও জানে, উনিও জানেন, আপনিও জানেন। কি হবে ভবিষ্যৎ সকলের জানা। আর এখন তো অনুব্রত মণ্ডলের তৃণমূল করে দিক না, হলোগ্রামের স্ট্যাচু করে দিক। নেতাজির একই সঙ্গে তো হলো দুজনের, ওই হলোগ্রাম স্ট্যাচু ওরকম একটা করে দিক বর্ধমানের এন্ট্রি পয়েন্টে। এদিকে আছে আপনার ওই মিষ্টি মহল নাকি আছে, মিষ্টি হাব, ওইখানটা একটা হলোগ্রাম, ভালো লাগবে। যে দক্ষিণবঙ্গে ঢুকতে গেলেই ওই রাজনীতি চলবে। হ্যাঁ, অনুব্রত মণ্ডল এই জোরটা কোথা থেকে পাচ্ছে যে বলছে যে সেটা তৃণমূলকে জিজ্ঞাসা করুন, খালাস সামনে সেটা তৃণমূলকে জিজ্ঞাসা করতে হবে। তার উত্তর আমরা কি করে দেবো? যখন ওখানে সাংবাদিক সম্মেলন হয় কেউ তো প্রশ্ন করে না। 2014 শুরু করো। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা নমিনেশন দিতে যাবে, কিন্তু সেখানে বিরোধী অফিসে কোনো লোক থাকবে না। তারপরে আগে থাকতো, নমিনেশন দেওয়ার জন্য সেখানে নেওয়ার জন্য কোনো লোক থাকবে না, কাকে নমিনেশন দিতে যাবে অনুব্রত মণ্ডল? তাহলে কি মানে পঞ্চায়েত ভোটটা কি হবে? পঞ্চায়েত ভোট এবারে তৃণমূলের জন্য কেকওয়াক হবে না, সময় এখন অনেক বাকি। এখন শীত বসন্ত সবকিছু পেরিয়ে তারপরে পঞ্চায়েত ভোট। আর তার আগে যদি ভোটটা এগিয়ে আনতে চায়, জানে তার পরিণতি কি হবে, এবং সময়ও যদি ভোট হয়, গতবারে যে পঞ্চায়েত নির্বাচন মানুষ দেখেছে, এবারে সেই পঞ্চায়েত নির্বাচন হবে না। 2014 সালের প্রাইমারি টেটের ওএমআর শীট নষ্ট হয়েছে, আদালতের কাছে স্বীকার করল পর্ষদ। মানে প্রশ্ন আছে, উত্তরের শীট নষ্ট হয়ে গেছে। তার মানে সিপিএম জমানাতেই শুধু কাগজ লোপাট হয়নি, এই জমানাতেও কাগজ লোপাট হয়ে গেছে। ওএমআর সিটই যখন নষ্ট, তখন কার্যত সেই নিয়োগের স্বচ্ছতা কি বোঝা যাচ্ছে। এখন সময় এসে গেছে, সিপিএম আর তৃণমূল হাত ধরাধরি করে দুজনেই আমরা কাগজ হারিয়েছি, আনন্দের আর সীমা নাই, দুজনেই ভাই ভাই রাস্তায় বেরিয়ে পড়ুন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আরো কিছু আর নেই, ছেড়ে দাও, বিলকিস বানো অনেক পুরনো ব্যাপার। না না, এটা নতুন, জাস্ট সুপ্রিম কোর্ট নতুন করে নোটিশ ইস্যু করলো সমস্ত কনফ্লিক্টের উপরে, যে এবং রাজ্য সরকারকেও করেছে যে এটা হচ্ছে সাবমিট অল রিলিভেন্ট ডকুমেন্টস ইনক্লুডিং রেভেনিউশন অর্ডার বিফোর কোর্ট হিয়ারিং আফটার 3 উইকস, 3 সপ্তাহের মধ্যে। কিন্তু গুজরাট সরকারের ব্যাপার, তারা দেবে। পশ্চিমবঙ্গ বিজেপির কি করার আছে? যাদেরকে সেটা সরকার বুঝবে। আমি এর প্রশ্নের উত্তর কি করে দিতে পারবো? এখানে তৃণমূল কংগ্রেস সরকার আছে, কিন্তু গুজরাটে যে সরকার আছে সেটা গুজরাট সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার নয়। কিভাবে দেখছেন? আদালতের রায় সবসময় শিরোধার্য। আমরা আদালতের রায় মেনেই তো এতদূর এসেছি। আমরা আদালতের পক্ষে, আদালতকে সম্মান জানানোর পক্ষে, ভারতীয় সংবিধানের মর্যাদার পক্ষে। সরকারকে বলেছে সরকার উত্তর দেবে, 3 সপ্তাহ সময় আছে। কোর্ট যখন 3 সপ্তাহ সময় দিচ্ছে, আপনি আমার জন্য 5 মিনিট সময় রাখতে পারছেন না? বাবুইগাঁওয়ের কেসে আজকে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তার এতদিন কি করছিল? কম্পিটিশন শুরু হলো, যখন সিআইডি নামলো, তারপরে অ্যারেস্ট হলো, তো পুলিশের ভূমিকা কি? এবং জানা যাচ্ছে যে সেটা কি এতদিন হাওড়া স্টেশনে এখানে শুয়েছিল। এদিকে পুলিশ কি করছিল? এটা তার পরিবারের লোক বলতে পারবে, ওখানকার স্থানীয় মানুষজন বলতে পারবেন। এই জন্যই তো প্রত্যেকে সিবিআই তদন্তের দাবি করছে, যে সামান্যতম সিআইডির বা পুলিশের বিশ্বাসযোগ্যতা এই রাজ্যে নেই, সাধারণ মানুষের কাছে নেই।